বড়দের ক্ষেত্রে নিপা ভাইরাস যতটা ভয়ঙ্কর বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক ততটাই। মানে সেক্ষেত্রে বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি। কিন্তু একটাই ব্যাপার যে এই নিপা ভাইরাসের যে কেস ফ্যাটালিটি রেশিও, মানে বলতে চাইছি যেটা যে বা যখন অ্যাফেক্টেড হচ্ছে একটা পেশেন্ট, তার খারাপ হয়ে যাওয়ার বা খারাপ সিমটমস এবং তার মৃত্যু হারটা অনেক বেশি। এই প্রথম 1-2 সপ্তাহ হয়তো পেশেন্টের কিছু সিমটমস আসে না, কিন্তু তারপর যেটা শুরু হয় সাধারণ একটা ভাইরাল ফিভারের মতন জ্বর, সর্দি, কাশি এরকম উপসর্গ দিয়ে শুরু হয়। মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, বড় বাচ্চা হলে বলে মাথার যন্ত্রণা, পেটে ব্যথা। তারপর দেখা যায় হঠাৎ করে 2 থেকে 3 দিনের মাথায় পেশেন্ট র্যাপিডলি ডিটোরিয়েট করে। কীরকম কোনো পেশেন্টকে দেখা যায় খুব শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে পারছে না, তারপরে হসপিটালাইজড হয়, পেশেন্ট ভেন্টিলেটেড হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে যাদের নিউরো ইনফেকশন হয়, সিএনএস ইনফেকশন, সেক্ষেত্রে দেখা যায় তাদের কনভালশন হয়, মানে খিঁচুনি হয়, এনকেফ্যালাইটিসের ফিচার্স পাওয়া যায় এবং আলটিমেটলি কোমাতে চলে যায়। নিপা ভাইরাস এনকেফ্যালাইটিসে ব্রেনের মধ্যে মাইক্রো ইনফার্কটস হয়। মাইক্রো ইনফার্কটস কথাটার মানেই হচ্ছে এক ধরনের স্ট্রোক আমি বলতে পারি। তো সেটা যদি হয় একটা ডেভেলপিং ব্রেনের মধ্যে, তো সেক্ষেত্রে সেটা ব্রেনটাকে অনেকটাই ড্যামেজ করতে পারে। কাছাকাছির মধ্যে কোথাও জানতে পারছেন কারোর নিপা হয়েছে বা কিছু, তো যতটা সম্ভব তার ক্লোজ কন্ট্যাক্টে না যাওয়া, এইগুলো আমার প্রাইমারি প্রিভেনশন। আপনাদের সকলকে আমাদের আরও একটি পর্বে স্বাগত। আমরা আজ জেনে নেব বাচ্চাদের নিপা ভাইরাস হলে কি করণীয়, কি উপসর্গ দেখা যায় সেই সম্পর্কে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমার সঙ্গে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর দেবাঞ্জনা বসাক। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর দেবাঞ্জনা বসাক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গৌরী দেবী মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনাটোলজি। আমরা যেহেতু আজ বাচ্চাদের ক্ষেত্রে নিপা ভাইরাস নিয়ে কথা বলবো, তো প্রথমেই জানতে চাইবো বাচ্চাদের ক্ষেত্রে নিপা ভাইরাস কতটা ভয়ঙ্কর? দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে নিপা ভাইরাস যতটা ভয়ঙ্কর বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক ততটাই। মানে সেক্ষেত্রে বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি। কিন্তু একটাই ব্যাপার যে এই নিপা ভাইরাসের যে কেস ফ্যাটালিটি রেশিও বা যখন অ্যাফেক্টেড হচ্ছে একটা পেশেন্ট, তার খারাপ হয়ে যাওয়ার বা খারাপ সিমটমস এবং তার মৃত্যু হারটা অনেক বেশি। কিন্তু সেই তুলনায় এই ভাইরাসটা ততটা কন্টাজিয়াস নয়। যেরকম আমরা দেখেছি কোভিড ভাইরাস, কোভিড ভাইরাস কী করে স্প্রেড করতো? ভায়া এরোসল। হ্যাঁ, একজন মানুষের সঙ্গে একজন মানুষ কথা বললো, তাতেই কোভিড ভাইরাস স্প্রেড করতো। কিন্তু নিপা ভাইরাস ঠিক সেভাবে স্প্রেড করে না। তো এটা লেস কন্টাজিয়াস দ্যান আদার ভাইরাসেস, বাট এর কেস ফ্যাটালিটিটা অনেকটাই বেশি। তো বড়দের ক্ষেত্রে যেরকম একটা নিউরো সিমটমস, রেসপিরেটরি সিমটমস, জিআই সিমটমস নিয়ে প্রেজেন্ট করে, বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যে সেম সিমটমস নিয়েই আসতে পারে, কিন্তু এর চান্সেস খুব কম, ইনফেকশন হওয়ার চান্সেস খুব কম। বাচ্চাদের ক্ষেত্রে কি উপসর্গ দেখা যায়? বাচ্চাদের ক্ষেত্রে যেমন শুরু হয়, মানে নিপা ভাইরাস ইনফেকশন যদি কারোর হয়ে থাকে, সাধারণত কোনো বাচ্চা যদি ইনফেক্টেড হয় তার ইনকিউবেশন পিরিয়ডটা 4 থেকে 14 দিন পর্যন্ত হয়। ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড 45 ডেজ পর্যন্ত আমাদের রিপোর্টেড আছে। তো এই প্রথম 1-2 সপ্তাহ হয়তো পেশেন্টের কিছু সিমটমস আসে না, কিন্তু তারপর যেটা শুরু হয় সাধারণ একটা ভাইরাল ফিভারের মতন জ্বর, সর্দি, কাশি এরকম উপসর্গ দিয়ে শুরু হয়। মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, বড় বাচ্চা হলে বলে মাথার যন্ত্রণা, পেটে ব্যথা। তারপর দেখা যায় হঠাৎ করে 2 থেকে 3 দিনের মাথায় পেশেন্ট র্যাপিডলি ডিটোরিয়েট করে। কীরকম কোনো পেশেন্টকে দেখা যায় খুব শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে পারছে না, তারপরে হসপিটালাইজড হয়, পেশেন্ট ভেন্টিলেটেড হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে যাদের নিউরো ইনফেকশন হয়, সিএনএস ইনফেকশন, সেক্ষেত্রে দেখা যায় তাদের কনভালশন হয়, মানে খিঁচুনি হয়, এনকেফ্যালাইটিসের ফিচার্স পাওয়া যায় এবং আলটিমেটলি কোমাতে চলে যায়। তো এরকম ধরনের মানে একটা ওয়াইড রেঞ্জ একটা সিমটমস নিয়ে আসতে পারে। সাধারণ নর্মাল সর্দি কাশি থেকে শুরু করে এনকেফ্যালাইটিস বা এআরডিএস এর মতন একটা সিভিয়ার রেসপিরেটরি ফেলিয়ার এরকম ফিচার্স নিয়ে মানে আসতে পারে। পুরো শরীরে যে কোনো জায়গায় সংক্রমণ হতে পারে? যে কোনো জায়গায় বলতে স্পেসিফিক্যালি 2টো অর্গান এফেক্ট করে, একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই 2টো অর্গানই মেইন এফেক্টেড থাকে। কিন্তু যেরকম অন্যান্য ভাইরাল ফিভারে মাল্টি সিস্টেম ইনভলভমেন্টের সাইন্স দেখা যায়, যেমন পেটে ব্যথা, ভমিটিং, ম্যালেজ, মানে সারা গা হাত পা ব্যথা করছে, বাচ্চা ইরিটেবল হয়ে যাচ্ছে, সেই ধরনের সিমটমস নিপাতেও থাকতে পারে। যেহেতু নিপা ভাইরাসের ক্ষেত্রে কোনো ভ্যাকসিন এখনো অবধি আসেনি, আপনারা কিভাবে চিকিৎসা করেন? দেখুন, প্রথম তো জানতে হবে যে নিপা ভাইরাসটা কিভাবে ছড়ায়। কারণ যার ভ্যাকসিন নেই, মানে সেখানে আমাদেরকে আদার্স প্রিভেন্টিভ মেথডসগুলো করতে হবে। এবং প্রথমেই আমি যেটা বললাম যে নিপা ভাইরাস হচ্ছে খুব একটা ফ্যাটাল ইনফেকশন,
কেস ফ্যাটালিটি রেট হিসেবে দেখতে গেলে প্রায় 40 থেকে 75% কেস ফ্যাটালিটি রেট। তো সেক্ষেত্রে আমাদের যেটা মেইন উদ্দেশ্য এটাকে প্রিভেন্ট করা। তো প্রথমে আমাদের জানতে হবে যে ভাইরাসটা কিভাবে ছড়ায় বা কিভাবে হয়। এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস এবং মেইনলি এর একটা কমন হোস্ট হচ্ছে ফ্রুট ব্যাট, মানে যে সমস্ত বাদুড়, বাংলায় যে সমস্ত বাদুড়গুলো ফল খায়। ফল বলতে কি কি ফল, যেমন পেয়ারা হতে পারে, পেঁপে হতে পারে, হ্যাঁ, এই ধরনের ফল। তো এই ফ্রুট ব্যাট হচ্ছে এদের হোস্ট। এবং ফ্রুট ব্যাটের থেকে আরেকটা কমন হোস্ট কি আছে, পিগ। ঠিক আছে। তো যদি কখনো কোনো একটা জায়গায় এরকম কেস হয় যে কোনো একটা পেশেন্টের নিপা ভাইরাস দেখা গেছে বা কিছু, তো সেক্ষেত্রে আমরা তখন সেই জায়গার মানুষদেরকে সাবধান করি যে ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ অল দিস অ্যানিমালস লাইক ব্যাট এবং পিগ, এদের সঙ্গে যেন ডিরেক্ট কন্ট্যাক্টে না আসে। যেমন ধরুন অনেক জায়গায় এরকম আছে যে ব্যাটের মাংস খাওয়ার একটা প্রচলন আছে, তো সেগুলো বন্ধ করতে হবে। ডিরেক্ট ওদের কোনো জায়গায় যদি মরে পড়ে আছে সেটাকে হাত দিয়ে ধরা যাবে না। পিগের ক্ষেত্রেও সেম। তো এইগুলো প্রথম কথা প্রিভেন্ট করতে হবে। সেকেন্ড প্রিভেন্টিভ মেথড কি, যদি দেখা যাচ্ছে যে বাচ্চার এরকম অল্প অল্প সর্দি কাশি মাইল্ড সিমটমস হচ্ছে, তখনই গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং তৃতীয় জিনিস কি, কোনো ফল, কাঁচা ফল, মানে যেগুলোতে দেখা যাবে যে প্রথম কথা চোকলা সমেত খাওয়া যাবে না, খোসা সমেত খাওয়া যাবে না, খোসা ছাড়িয়ে খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো দাগ থাকে বা প্রমিনেন্ট ব্যাটের বাইট মার্ক থাকে, তাহলে কিন্তু সেই ফলগুলো খাওয়া যাবে না। তো এইভাবে করে আমরা কিছুভাবে নিপাকে প্রিভেন্ট করতে পারি। বাবা বা মা যদি আক্রান্ত থাকে সেক্ষেত্রে বাচ্চাদের ঝুঁকি কতটা? দেখুন, মা বাবা যদি আক্রান্ত হয় মানে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে আমরা ধরেই নেব ও কমপ্লিট কন্ট্যাক্টে আছে। তো সেক্ষেত্রে আমাদের বাচ্চারও টেস্ট করতে হবে। যদি বাচ্চা সিমটোম্যাটিক থাকে আমরা আইডিয়ালি ইলাইজা টেস্ট করি নিপার। তো যদি সেক্ষেত্রে সে পজিটিভ আসে তাহলে তাকেও আইসোলেট করতে হবে। তো এখানে যেহেতু মা বাবার সঙ্গে একটা ক্লোজ কন্ট্যাক্টে বাচ্চা থাকে, অনেকক্ষণ থাকে, মোর দ্যান 12 আওয়ার্স যেটা আমরা ধরি কন্ট্যাক্ট পিরিয়ড, সেটা একদমই অ্যাবসলিউটলি ফিট হয় যদি মা বাবার মধ্যে কেউ একজন অ্যাফেক্টেড থাকে। তো সেই বাচ্চাকে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এই নিপা আক্রান্ত হতে পারে। তো আমাদেরকে সেইভাবেই তাকে ব্যবস্থা করতে হবে। কোভিডের সময় যেমন আমরা দেখেছিলাম আইসোলেশন, তারপর হচ্ছে কোয়ারেন্টাইন, এই শব্দগুলো নতুন শুনেছিলাম, তখন নিপার ক্ষেত্রেও কি তাই? না, নিপার ক্ষেত্রে একটু আলাদা, কারণ কোভিড ছিল হাইলি কন্টাজিয়াস ডিজিজ, মর্টালিটি খুব কম ছিল। কিন্তু আমাদের এত মর্টালিটি কেন মনে হতো, কারণ অনেক লোক অ্যাফেক্টেড হতো। 1 to 2%, 1 কোটি 2 কোটি ইনফেক্টেড হলে সেই 1 to 2%টা কিন্তু অনেকটা ভ্যালু হয়ে যায়। কিন্তু নিপার ক্ষেত্রে ব্যাপারটা সেটা নয়, নিপাটা এতটা কন্টাজিয়াস নয়। মানে একবার দুবার কেউ কথা বললো বা কিছু টাচ করলো তাহলে কিন্তু নিপা যায় না, খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হয় এবং অনেকটা ডিউরেশন, তবে নিপা ট্রান্সমিশন হয় হিউম্যান টু হিউম্যান। তো সেক্ষেত্রে আইসোলেশন বলে আমরা যেটা, যদি কোনো পেশেন্টের সিমটমস থাকে নিপার মতন এবং সেটা প্রুভড থাকে যে হ্যাঁ মাইক্রোবায়োলজিক্যালি প্রুভ যেটা নিপা ভাইরাস ইনফেক্টেড আছে, তাহলে আমরা কি করি, কেস ট্র্যাকিং করি, মানে কন্ট্যাক্ট ট্রেসিং বলি আমরা, যে এই মানুষটি আর কতজনের দ্বারা এক্সপোজড, মানে কতজন হয়েছে। সো এইভাবে কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের মধ্যে নিপার কোনো সিমটমস আসছে কিনা সেইগুলি আমরা অবজার্ভ করি। যেটা আমি বললাম আপনাকে ইনকিউবেশন পিরিয়ড, লাইক আমরা 2 সপ্তাহ হয়তো অবজার্ভ করছি। যদি দেখা যাচ্ছে তাদের মধ্যে কারো সিমটমস আসছে, তখন আমরা তাদের টেস্ট করাচ্ছি, তাদেরকে আমরা আইসোলেট করছি। এটা কোভিডের মতন ওরকম নয় যে কন্ট্যাক্টে আসা মাত্রই কোয়ারেন্টাইনে চলে যেতে হচ্ছে বা আইসোলেশনে চলে যেতে হচ্ছে। শিশুদের নিপা চিকিৎসায় বর্তমানে কি কি চ্যালেঞ্জ থাকে? আচ্ছা, নিপার চিকিৎসার ক্ষেত্রে আমরা একদম খুব প্রিমিটিভ স্টেজে আছি। WHO এখনও এটার উপরে অনেক রিসার্চ করছে। ওয়েস্ট বেঙ্গলে 2001 অ্যান্ড তারপরে 2007 এই দুটোই আমাদের আউটব্রেক হয়েছে। কেরালাতে অনেকগুলো আউটব্রেক, রিসেন্টে অনেকগুলো আউটব্রেক হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মানে একদম আমাদের ট্রিটমেন্ট মডালিটি হচ্ছে সিমটোম্যাটিক বলতে, যদি পেশেন্টের ভমিটিং হচ্ছে সে ভমিটিং ট্রিটমেন্ট করা, পেশেন্টের কনভালশন মানে খিঁচুনি হচ্ছে খিঁচুনি ম্যানেজমেন্ট করা, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে তো সেই মতন সিমটোম্যাটিক তাকে ম্যানেজ করা। এটাই এখন আমাদের মেইন মডালিটি অফ ট্রিটমেন্ট, সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট এবং প্রপার আইসিইউ ম্যানেজমেন্ট। কারণ যেহেতু নিপা ভাইরাস খুব বেশি, সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ খুব বেশি হয়, খারাপ ডিজিজেস হয়, তো সেই জন্য আইসিইউ অ্যাক্সেসিবিলিটি এবং আইসিইউতে প্রপার টাইমে অ্যাডমিশন করার উপরে অনেকটা ডিপেন্ড করে যে সেই মানুষটাকে বাঁচানো যাবে কিনা। নিপা থেকে সেরে ওঠা শিশুকে কতদিন অবধি ফলো আপে রাখতে হয়?
হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। যদি নিপা থেকে কোনো বাচ্চা বা কোনো অ্যাডাল্টও হতে পারে, যদি ভালো হয়ে যায় আফটার এনকেফেলাইটিস, আমি এনকেফেলাইটিসটাই ধরে নিচ্ছি, ধরুন কোনো পেশেন্ট নিপা ভাইরাস আক্রান্ত ছিল, সে এনকেফেলাইটিস তার হয়েছিল এবং তারপরে সে ভেন্টিলেটারেও ছিল বহুদিন, তারপরে সে ভালো হয়ে যায়। দেখা যায় যে এর মধ্যে 20% কেসে রেসিডিউয়াল একটা ব্রেন ড্যামেজ কিন্তু থাকে, মানে সিকুইলি আমরা বলি, একটা ডিজিজ তা এবং তারপরে তার সিকুইলি কিভাবে থাকতে পারে, যেমন কনভালশন, খিঁচুনি, হয়তো সেই মানুষের আগে কখনো খিঁচুনির প্রবলেম ছিল না সেই পেশেন্টের, পরে দেখা যাচ্ছে তার খিঁচুনির প্রবলেম হচ্ছে। আর বাচ্চাদের ব্রেন হচ্ছে একটা ডেভেলপিং ব্রেন, বাচ্চাদের ব্রেনটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো এরকম ব্রেনে যখন ইনজুরি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেক মাসে মাসে আমাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোন চেক করা এবং নতুন কোনো ডেভেলপমেন্টাল ডিলেস কিছু হচ্ছে কিনা, বা নতুন ধরনের কোনো নিউরো সিমটমস আসছে কিনা, নিউরো ডেফিসিটস কি কোনো একটা লিম্বকে ঠিক মতন কাজ করাতে পারছে না, মানে আমি যেটা বলতে চাইছি মেনলি স্ট্রোকের কিছু কিছু ফিচার্স। কারণ দেখা যায় নিপা ভাইরাস এনকেফেলাইটিসে ব্রেনের মধ্যে মাইক্রো ইনফার্কটস হয়। মাইক্রো ইনফার্কটস কথাটার মানেই হচ্ছে এক ধরনের স্ট্রোক আমি বলতে পারি। তো সেটা যদি হয় একটা ডেভেলপিং ব্রেনের মধ্যে, তো সেক্ষেত্রে সেটা ব্রেনটাকে অনেকটাই ড্যামেজ করতে পারে। তো সেখানে কিন্তু একটা অনেক দিনের লম্বা একটা ফলো আপ, হ্যাঁ, সাধারণত আমরা 1 থেকে 2 মাস পর পর যেরকম রেগুলার ডাকি পেশেন্টদেরকে, ডেকে সেই চেক আপগুলো আমাদের করা উচিত। এবং এর মাঝখানে যদি নতুন কোনো সিমটমস আসে, সেটাকেও আমাদের নিয়মিত চেকআপ, নিয়মিত একদম চেকআপ খুবই জরুরি। শিশুদের সুরক্ষায় নিপা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার কি হবে? আচ্ছা, শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা বলতে নিপার ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, যে আমাদেরকে প্রিভেনশনটা সবার আগে ইম্পর্টেন্ট। কারণ নিপার কিন্তু ডেফিনেটিভ কোনো ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট এখনো অবধি নেই। যেটুকু আমরা ম্যানেজমেন্ট করছি সবটাই সিমটোম্যাটিক, মানে সিমটম ডেভেলপ করবে এবং অ্যাকর্ডিং টু দ্যাট আমরা ম্যানেজ করব। তো প্রিভেনশনের ক্ষেত্রে প্রথম যেটা আমি বলতে চাইবো, যে আপনারা যখনই বাজার থেকে কোনো ফল আনবেন, দেখে নেবেন ফল কেনার আগে, যেহেতু এটা ফ্রুট ব্যাট দিয়ে মেইনলি হয়, ছড়ায়, তো সেক্ষেত্রে প্রথমেই দেখে নেওয়া যে ফলের মধ্যে কোনো দাগ আছে নাকি, কোনো বাইট মার্ক আছে নাকি, সেটা না নেওয়া সেই ফলগুলি। দ্বিতীয়ত, ফল কিনে আনার পর ভালো করে ধুয়ে তার খোসা ছাড়িয়ে তবে সেই ফলটা খাওয়া। তৃতীয়ত হচ্ছে, যদি খেজুরের রস না অ্যাভয়েড করলে সব থেকে ভালো হয়, যদি খাবেন বলে ঠিক করেন তাহলে ভালো করে ওটাকে গরম করে জাল দিয়ে খাওয়া। তৃতীয়ত, এই যে বাদুড়, এই বাদুড়ের ডিরেক্ট কন্ট্যাক্টে না আসা। আর যদি কাছাকাছির মধ্যে কোথাও জানতে পারছেন কারোর নিপা হয়েছে বা কিছু, তো যতটা সম্ভব তার ক্লোজ কন্ট্যাক্টে না যাওয়া। এইগুলো আমার প্রাইমারি প্রিভেনশন। আর একটা জিনিস যেটা বলার, যদি দেখা যাচ্ছে যে বাচ্চার মধ্যে ভাইরাল ফিভারের সিমটমস আসছে, যেমন ফিভার, হেডেক, গা হাত পা ব্যথা, পেটের যন্ত্রণা, ভমিটিং, এই ধরনের সিমটমস আসছে, বাচ্চার অনেক দিন কাশি হচ্ছে, কিছুতেই ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে ইমিডিয়েটলি নিকটবর্তী হাসপাতালে গিয়ে দেখা করা, এইগুলো খুবই দরকার। ম্যাম, কোনো স্পেসিফিক ফল রয়েছে যেটা একদমই খাওয়া এখন আপাতত উচিত নয়? এমনিতে বলা হচ্ছে যে পেঁপে, পেয়ারা, এগুলি যেগুলি বাদুর কমনলি খায় আর কি, সেগুলি খেতে বারণ করা হচ্ছে। আর তার সঙ্গে কাঁচা খেজুরের যে রসটা, সেটা, কারণ অনেক সময় দেখা যায় যে বাদুর ওটার মধ্যে ইউরিনেট করে ওটাকে কন্টামিনেট করে দেয়। তো বাদুরের ডিরেক্ট কন্ট্যাক্ট বা বাদুরের স্যালাইভা, বাদুরের ইউরিন, যে কোনো বডি ফ্লুইডস, এগুলোর কন্ট্যাক্টে যে জিনিসগুলো আসছে সেগুলো থেকে আমাদেরকে একটু মানে দূরে থাকতে হবে। তো মানে একদম বাদ আমি বলবো না, যদি দেখছেন যে হ্যাঁ কোনো বাইট মার্ক নেই, ফলটা একদম পরিষ্কার, পেঁপে হোক কি পেয়ারা হোক যেটাই, তাহলে কিন্তু সেটাকে আমরা কনজিউম করতে পারি, এবং অবশ্যই খোসাটাকে ছাড়িয়ে, খোসা সমেত নয়, এটাই মেন বলবো। ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।